আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে যখন সেনাবাহিনীর পর বিজিবি মোতায়েন করা হয়েছে, তখন দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে নতুন পুরাতন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেশ বেড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানে খুমি পিপল ফোর্স বা কেভিএফ নামে নতুন একটি সশস্ত্র সংগঠনের আনাগোনা বেড়েছে। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গত 2 মাস ধরে বাংলাদেশের বান্দরবান সীমান্ত এলাকায় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করছে। বিস্ময়কর ব্যাপার হলো, মিয়ানমারের সশস্ত্র সংগঠন খুমি পিপল ফোর্স বাংলাদেশের সীমান্ত এলাকায় নির্বিঘ্নে অবস্থান করতে চায়। তার জন্য তারা সরাসরি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে চিঠি দিয়েছে। চিঠিতে সীমান্ত এলাকায় চলাচল, যোগাযোগ ও সহায়তার অনুরোধ জানিয়েছে। বিজিবির চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। অন্যদিকে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইউপিডিএফ আবারও শক্তিশালী হয়ে উঠেছে। সংগঠনটি নতুন সদস্য সংগ্রহ অভিযান পাহাড়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং তা আবারও একটি জটিল হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পাওয়া মাইকেল চাকমা সহ 3 নেতার নেতৃত্বে সীমান্তের সশস্ত্র বলয় বাড়াচ্ছে সংগঠনটি। এরই মাঝে পুরাতন আরেকটি সশস্ত্র গোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মিও তাদের শক্তি বাড়াচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের 3 পার্বত্য জেলায় আবারও অস্ত্রের ঝঞ্ঝানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের শেষ দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের আরাকান রাজ্যের 17টির মধ্যে 14টি প্রদেশ দখল করে নেয় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা বেড়ে গিয়েছিল। 2025 সালের 16 ও 17 এপ্রিল বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রিমাক্রি মুখ এলাকায় প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা জল কেলি উৎসব করেছিল। তখন ওই উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছিল। বিষয়টি তখন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে গত 2 বছর ধরে আরাকান আর্মির অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় 2.25 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে ঠাঁই নিয়েছে। যদিও ইনুস সরকার রোহিঙ্গাদের ফেরাতে নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলেছিলেন। তারেক রহমান সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি ইনুস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি গত বছর 6 মে প্রকাশ্যে বলেছিলেন, কে কি বলল তাতে কিছু যায় আসে না তার। আরাকান আর্মির সাথে তিনি যোগাযোগ রাখবেন। এই আরাকান আর্মি প্রায় বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যায় এমন খবর প্রায় গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়। এবার বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর নতুন খবর হলো, এই আরাকান আর্মির অত্যাচার সহ্য করতে না পেরে নতুন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়েছে, আর সেই গোষ্ঠীটি অবস্থান নিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। নতুন এই সশস্ত্র সংগঠনটির নাম হলো খুমি পিপল ফোর্স বা কেপিএফ। তারা মূলত মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী কেন্দ্রিক একটি নতুন সশস্ত্র সংগঠন। বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া শহরের দূরত্ব মাত্র 10 থেকে 12 মাইল। আরাকান আর্মি পালেতোয়া অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর উপর চাপ বাড়ে। অভিযোগ আছে, বিভিন্ন গোষ্ঠীকে আরাকান আর্মির নিয়ন্ত্রণ মেনে চলতে বা তাদের সঙ্গে যুক্ত হতে চাপ দেওয়া হচ্ছিল। এই চাপের প্রতিক্রিয়ায় আত্মরক্ষার যুক্তি সামনে এনে খুমি পিপল ফোর্স নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। তাদের বক্তব্য অনুযায়ী আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মির নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করতে সংগঠনটির জন্ম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় একটি জায়গার নাম হলো তিনমুখ পিলার। এই তিনমুখ পিলার হলো বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সংযোগস্থল। রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অবস্থিত হলো দুর্গম পাহাড়ি পথের কারণে বান্দরবানের রুমা উপজেলা হয়ে এখানে পৌঁছানো তুলনামূলক সহজ। এই সংযোগস্থলের আশেপাশে খুমি, মুড়ো ও বম সম্প্রদায়ের মানুষ বাস করে। একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত এপ্রিলের মাঝামাঝি সময় প্রথমবারের মতো কেপিএফ কে তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায় দেখা যায়। পরে তা ব্রাই ডুলুচাঁদ, থানদই ও ক্রামচিপাড়া সহ একাধিক এলাকায় তাদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবশেষ মে মাসের শেষ দিকে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পাউপাড়া এলাকার একটি ঝিরিতে তাদেরকে দেখা যায়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাউপাড়া থেকে সশস্ত্র দলটি তিন্দু বাজারের উল্টো পাশে অবস্থিত ক্রামচিপাড়ায় স্থানীয় খুমি জনগোষ্ঠীর কয়েকজনকে নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। পাড়া কারবারের ছেলেকে সামনে রেখে স্থানীয়ভাবে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রেমাক্রি ইউনিয়নের এক জনপ্রতিনিধির ইঞ্জিন চালিত নৌকায় সংগঠনের নেতা লাথইং খুমিকে তিন্দুর রাজা পাথর এলাকায় দেখা গেছে। বিষয়ের ব্যাপার হলো, খুমিদের সশস্ত্র সংগঠন কেপিএফ অবাধে চলাফেরা ও তৎপরতা চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছে। খুমি পিপল ফোর্স গত 25 মে বিজেপিকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে তারা নিজেদের যাত্রা ফেব্রুয়ারিতে শুরু হয়েছে উল্লেখ করে এবং সীমান্ত এলাকায় চলাচল ও যোগাযোগের সুযোগ চায়। চিঠিতে বলা হয়, খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি বা
কেএনসিপি এর খুমি পিপলস ফোর্স বা কেপিএফ মিয়ানমারের খুমি জনগণের জীবন ও সম্পদ রক্ষায় গঠিত একটি সশস্ত্র সংগঠন। তাদের দাবি, আরাকান আর্মি পালেতোয়া টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি দখল করে প্রশাসন চালু করার পর থেকে খুমি ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিপীড়নের শিকার হচ্ছে। চিঠিতে আরো বলা হয়, কেএনসিপি ও কেপিএফ চীনল্যান্ড কাউন্সিল বা চীন ব্রাদারহুডের অংশ নয় এবং বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে এমন কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তারা জোট করবে না। তাদের ভাষ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে আরাকান আর্মি পালেতোয়া নিয়ন্ত্রণ করছে এবং কুকি ন্যাশনাল আর্মি বা কেএনএ আরাকান আর্মির সঙ্গে জোট করে স্থানীয়দের সম্মতি ছাড়া সেখানে অবস্থান গড়ে তুলতে চাইছে। চিঠিতে উল্লেখ করা হয়, কেপিএফ সদস্যরা 2026 সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে অবস্থান করছে। তারা দাবি করেছে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না, বরং আন্তর্জাতিক আইন ও বিজিবির পরামর্শ মেনে সম্পর্ক গড়ে তুলতে চায়। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চায়। বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান চিঠির সত্যতা নিশ্চিত করে বলেছেন, স্থানীয় কারবারের মাধ্যমে একটি বর্ডার পোস্টে চিঠিটি পাঠানো হয়েছে। তবে তিনি বলেছেন, সীমান্তে কোনো সশস্ত্র গ্রুপকে অ্যালাউ করা হবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সামান্য উপস্থিতিও যদি সহনীয় হিসেবে দেখা হয়, তাহলে তা ভবিষ্যতে বড় নিরাপত্তার ঝুঁকিতে পরিণত হতে পারে। তারা মনে করেন, কোনো বিদেশি সশস্ত্র সংগঠন যখন একটি দেশের সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দেয়, তখন সেটি শুধু যোগাযোগ বা সহযোগিতা চাওয়ার চেষ্টা নয়, বরং নিজেদের অস্তিত্ব, সংগঠনগত সক্ষমতা এবং সীমান্তে অবস্থানের একটি রাজনৈতিক ঘোষণা। খুমি পিপল ফোর্সের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকার অবস্থানের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ার পর ছোট জাতিগোষ্ঠীগুলো নিরাপদ জায়গা খুঁজছে। পাহাড়ি দুর্গমতা, নদীপথ, ঝিরি ও সীমান্তের ঝোপঝাড়ের গোপন চলাচলের পর সশস্ত্র গোষ্ঠীর জন্য সুবিধাজনক। বান্দরবান, মিজোরাম, পালেতোয়া ত্রিদেশীয় অঞ্চল ঐতিহাসিকভাবে গেরিলা চলাচল, চোরা চালান, আত্মীয়তা ভিত্তিক পারাপার এবং সীমান্তবাসীর অনানুষ্ঠানিক যোগাযোগ এলাকা। ফলে রাষ্ট্রীয় সীমারেখা কাগজ স্পষ্ট হলেও পাহাড়ি সমাজে সেটা সামাজিক। এছাড়া বান্দরবানের থানচি রেমাক্রি অঞ্চলে খুমি জনগোষ্ঠীর বসতি আছে। ভাষা, পরিচয়, আত্মীয়তা ও জাতিগত নৈকট্য ব্যবহার করে মিয়ানমারের খুমি সশস্ত্র গোষ্ঠী স্থানীয় সহানুভূতি বা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে বাংলাদেশের জন্য বেশ কিছু ঝুঁকি বাড়ছে। সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল পথ তৈরি হলে খাদ্য, আশ্রয়, গাইড, নৌযান বা স্থানীয় যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তাহলে সেটি দ্রুত নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হয়। স্থানীয় পাহাড়ি সমাজের উপর চাপ তৈরি হতে পারে। অস্ত্র, মাদক ও চোরাচালান রুটের সঙ্গে নতুন সশস্ত্র গোষ্ঠীর সংযোগ তৈরি হলে রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী ও অবৈধ অর্থনৈতিক রুট একে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাছাড়া বাংলাদেশ, ভারত, মিয়ানমার ত্রিদেশীয় নিরাপত্তা জটিলতা তৈরি হলে সেটা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হবে। এর মধ্যে টাইমস অফ বাংলাদেশ আরেকটি খবর প্রকাশ করেছে। 22 জুন সংবাদ মাধ্যমটির প্রকাশিত খবরে বলা হয়েছে, পাহাড়ে ইউপিডিএফ এর তৎপরতা বাড়ছে, যে কারণে পাহাড়ে সশস্ত্র কর্মকাণ্ড আবারও দেখা দেওয়ার শঙ্কা জেগেছে। খবরটিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সক্রিয় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নতুন করে তাদের পরিধি বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। এই সংগঠনটি সম্প্রতি পাহাড়ি আদিবাসী যুবকদের দলে টানার প্রক্রিয়া জোরদার করছে। এমনকি সীমান্তের কাছাকাছি দুর্গম বনাঞ্চলে নতুন সদস্যদের একাংশকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ের সাম্প্রতিক এসব ঘটনা সরকারের সর্বোচ্চ মহলকে জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও পাহাড়ি জেলাগুলোর সামগ্রিক নিরাপত্তার উপর এর কি প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সশস্ত্র তৎপরতার জন্য আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়েছিলেন সংগঠনটির নেতা মাইকেল চাকমা, কিন্তু 24 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর 7 আগস্ট কথিত আয়নাঘর থেকে মুক্তি পান মাইকেল চাকমা। এরপর থেকে পাহাড়ে তার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ থাকলেও ইনুস আমলে ধরাছোঁয়ার বাইরে থেকে যান তিনি। চাঁদাবাজির মামলায় মাইকেল চাকমাকে 2025 সালের 7 অক্টোবর 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সূত্রগুলো বলছে, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন, সেখান থেকে চালাচ্ছেন ইপিডিএফ এর কার্যক্রম। নিরবিচ্ছিন্ন আর্থিক ও লজিস্টিক সহায়তা পাওয়ার কারণেই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম জুড়ে তাদের সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে পেরেছে। ইউপিডিএফ এর কেন্দ্রীয় কমান্ড এবং প্রধান ঘাঁটিগুলো রাঙ্গামাটির কাউখালী উপজেলা এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে অবস্থিত রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকাটি তাদের অন্যতম প্রধান আস্তানা হিসেবে পরিচিত। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, এই গোষ্ঠীর অর্থায়ন ও অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে। একই সঙ্গে দেশে ও দেশের বাইরে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে কারা যোগাযোগ রাখছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কাছে আছে। তবে ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ বার্মা তাদের সংগঠন সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাহাড়ি জেলাগুলোর কিছু অংশে সহিংসতা, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনার পর এই অসন্তোষ আরো তীব্র হয়েছে। ইউপিডিএফ এই অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের সমর্থক গোষ্ঠী বাড়ানোর চেষ্টা করছে। স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক ও সাংগঠনিক সমস্যার কারণে ইউপিডিএফ এর কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। তবে তারা মনে করেন আওয়ামী লীগ সরকার পতনের পর যে রাজনৈতিক পরিবর্তন এসেছে তা সংগঠনটিকে আবারও সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে। পাহাড়ের একাধিক সূত্র বলছে, পাহাড়ের পুরাতন আরেকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে, সেটি হলো কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF। 2024 সালের এপ্রিলে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে 16 ঘন্টার ব্যবধানে দুটি ব্যাংকের 3টি শাখায় ডাকাতি করে হইচই ফেলে দিয়েছিল এই কুকিচিন। এরপর বাংলাদেশের যৌথ বাহিনী ব্যাপক অভিযান চালায়, কিন্তু গত বছরের 18 মে চট্টগ্রামের বাজিদ বোস্তামি এলাকার গার্মেন্টস সহ কয়েকটি স্থান থেকে কুকিচিনের হাজার হাজার সামরিক পোশাক জব্দ করে পুলিশ। বিশ্লেষকরা বলছেন, একদিকে ভারতীয় সীমান্তগুলোতে অস্থিরতা চলছে, অন্যদিকে মিয়ানমার সীমান্তে বাড়ছে সশস্ত্র গ্রুপগুলোর তৎপরতা। তাদের কেউ কেউ চিঠি দিয়ে অবাধে তৎপরতা চালানোর অনুমতিও চাইছে। এমন পরিস্থিতিতে সরকার সেনা ও বিজেপিকে ব্যস্ত রাখছে আওয়ামী লীগ ঠেকাতে। এই সুযোগে সীমান্তের এই পাহাড়ি পথগুলো একবার যদি সশস্ত্র রাজনীতির করিডোরে পরিণত হয়, তাহলে তা শুধু বান্দরবানের সমস্যাই থাকবে না, তা হয়ে উঠবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দীর্ঘ। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি বহু আগেই তুঙ্গে উঠেছে, এবং সংস্কৃতিটা তুঙ্গে উঠেছে কোন দিকে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, সেটা অনেকে ভাবতে পারেন যে সেটা একটা গবেষণার ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা গবেষণা করার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। একজন পাগলেও বোঝে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন দিকে ধাবিত হয়েছে। এবং সেই রাজনৈতিক সংস্কৃতিটা যতটা ভয়ঙ্কর ছিল 2024-এর শেখ হাসিনা পতনের আগে পর্যন্ত, তার আগে আওয়ামী লীগের আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, এবং তারও আগে স্বৈরাচার এরশাদ সরকার, এই সময়গুলোতে রাজনৈতিক সংস্কৃতি যেমন ছিল, সেই সংস্কৃতিটাকে হঠাৎ করে প্রফেসর ইউনূসের মনে হয়েছে যে অন্তত 100 গুণ সেই কালচারটাকে বাড়িয়ে দিতে হবে। এখন তিনি পজিটিভ দিকে সেটা বাড়ালেন নাকি নেগেটিভ দিকে বাড়ালেন সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। বাংলাদেশের সেই রাজনৈতিক সংস্কৃতিতে এবার একটা দারুণ কথা আমরা শুনতে পেলাম, সেটাও জাতীয় সংসদে। জাতীয় সংসদে অসাধারণ এইসব শব্দ চয়নের কথা হবে, অসাধারণ রাজনৈতিক এই কালচারের কথাগুলো আমরা শুনবো। সেই কারণেই তো জাতীয় সংসদে জনগণের ট্যাক্সের টাকা খরচ করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। জাতীয় সংসদে বিএনপির একজন সংসদ সদস্য, যিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি, তিনি শেখ হাসিনাকে ধরে এনে ইলেকট্রিক শক দেওয়ার কথা বললেন। কি অসাধারণ একটা ব্যাপার না? এই রাজনৈতিক সংস্কৃতিটা তো বাংলাদেশে দরকার। আজকে আপনি শেখ হাসিনাকে শক দেবেন, কালকে আপনাকে আরেকজন শক দেবে, পরশুদিন আরেকজনকে আরেকজন শক দেবে। এই রাজনৈতিক কালচারটা খুব দরকার, এবং বাংলাদেশের রাজনীতির কালচারে এটাও খুব দরকার যে নারী ব্যাপারে কথা বলার সময়ও মুখের কোনো ধরনের কোনো লাগামের প্রয়োজন নেই। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা যে কোনো কথা বলতে পারি, যে কোনো থিওরি সামনে আনতে পারি। চলুন একটু জাতীয় সংসদে যাই, এই মজার ব্যাপারটা একটু জেনে দেখি যে শেখ হাসিনাকে কোন থিওরিতে ইলেকট্রিক শক দেবেন তিনি। সরাসরি দাঁড় করিয়ে রেখে কারেন্টের সকেটের মধ্যে তার চালিয়ে দিয়ে তার গায়ে মানে ঠেসে ধরবেন, নাকি মানে একটা কারেন্টের খুঁটিতে তার ঝুলে আছে যে তারে হাত দিলেই মানে বিদ্যুৎ স্পর্শ অনুভূত হয়, সেরকম একটা তার নিচ দিয়ে রেখে তার উপরে শেখ হাসিনাকে শুইয়ে দেবেন, নাকি কি করবেন, কোন থিওরিতে আসলে তিনি এগোতে চান, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারটা অনুধাবন করার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে ধরে এনে ইলেকট্রিক শক দেওয়ার ঘোষণা দিয়েছেন একজন এমপি, তাও আবার তিনি একজন নারী আরেকজন নারীকে ইলেকট্রিক শক দিয়ে মারার কথা বলছেন। এটা একটা দারুণ ব্যাপার, এটা একটা অসাধারণ থিওরি। অবশ্য তার থিওরিটা এমনও হতে পারে যে তার থিওরিটা বাংলাদেশের সংবিধানে অ্যাপ্লাই করাও যেতে পারে, যে মানে সরকারি দলের যদি মনে হয় যে বিরোধী দলকে শায়েস্তা করতে হবে তাহলে তাকে ইলেকট্রিক শক দেওয়া হবে। এটা যদি সংবিধানে সংযোজন করা হয় তাহলে আর মানে নতুন নতুন করে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের এমপিদের এই কথা বলতে হবে না, ওটা একটা নিয়ম হবে, ওই নিয়মেই চলবে ব্যাপারটা। আজকে আপনি যে কালচারটা তৈরি করবেন
দেখবেন কালকে সেই কালচার চলবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ দমন পীড়নের যে কালচারটা তৈরি করেছিল, সেই কালচারটা আওয়ামী লীগের ওপরে অনেক বেশি, কয়েক শত গুণ আকারে ইউনূস সরকারের আমলে প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা দেখেছি। এবং সেটা তো তাদেরই মানে এক ধরনের কর্মের ফল। হ্যাঁ, বলতে পারে যে আওয়ামী লীগ 1% করেছে, ইউনূস সরকার 100% করেছে, সেটা বলা যেতে পারে হয়তো, কিন্তু করেছে তো। কি বলছেন তিনি, যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি এক এমপির। আমার এই নিউজটা পড়ে এত ভালো লেগেছে এবং মন প্রাণ যেন জুড়িয়ে গেছে। মনে হয়েছে যে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে রাতের নির্জন মানে চন্দ্রিমা রাতে চাঁদের সঙ্গে সমুদ্রের গর্জন উপভোগ করছি, সেরকম একটা অনুভূতি। সাথে হয়তো প্রিয় কোনো মানুষ রয়েছে, প্রিয়তমা আছে, কিংবা জীবনের শ্রেষ্ঠ কোনো বন্ধু আছে যার সঙ্গে এই অনুভূতিটা শেয়ার করতে পারছি, সেরকম একটা ব্যাপার আমার কেন যেন মনে হয়েছে। চলুন একটু ভেতরে যাই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য। এই কথা তিনি সংসদে বলেছেন। তার নাম রেহানা আক্তার রানু। অসাধারণ একটা কথা। আমার মনে হয় যে এই কথার জন্য বিএনপির উচিত তাকে পুরস্কৃত করা। হয়তো একটা অন্তত সামান্য হলেও অন্তত একটা পূর্ণ মন্ত্রীর মানে যোগ্যতা তো তিনি অর্জন করেই ফেলেছেন। তিনি তারপরে কি বলছেন, তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, আয়নাঘরে যাচ্ছেন তিনি, ফাইন। সেই আয়নাঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যে চেয়ারটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ইলেকট্রিক চেয়ারে যদি আপনি কোনো মানুষকে শক দিতে চান, তাহলে সেই ইলেকট্রিক চেয়ারের পুরো বডিটা, একেবারে নিচে মাটি থেকে শুরু করে উপর পর্যন্ত পুরো বডিটা স্টিলের হয় কিনা সেই বিতর্ক উঠেছে। যে স্টিলের ইলেকট্রিক মানে চেয়ারে যদি কাউকে শক দেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রিসিটি মেঝে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং ওখানে যারা শক দেওয়ার কার্যক্রমটা পরিচালনা করবে তাদেরকেও আক্রান্ত হতে হবে। এরকম বিতর্ক আমরা উঠতে দেখেছি প্রফেসর ইউনূস যখন আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ার অবমুক্ত করলেন। সেটা বিতর্কের ব্যাপার, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আসতে পারে, পদার্থবিদরা অনেক কথা বলতে পারেন, সেটা তাদের ব্যাপার। তিনি বলছেন যে সেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, অর্থাৎ শেখ হাসিনার আমলে বিরোধী দলের নেতাদের ধরে ধরে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। বসাইয়া দিতে হবে, শোয়াইয়াও দিতে হবে। শোয়াতে হলে অবশ্য চেয়ারের যে মানে কাস্টমাইজ সাইজ, সেই সাইজটা পরিবর্তন করতে হবে, কারণ এরকম একটা চেয়ারে তো শোয়া যায় না। তো শুতে হলে পেছনের যে হেলানের জায়গাটা, সেই হেলানের জায়গাটা ভাঙার বন্দোবস্ত থাকতে হবে। এরকম একটা ফোল্ডিং চেয়ার হতে হবে, যে এই পেছনের অংশটা ভেঙে দিল, ওটা একটা বিছানা হয়ে গেল। তারপরে শেখ হাসিনাকে তার উপরে শুয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়ার পরে আরামে তাকে ইলেকট্রিক শক দেওয়া হলো। এটা একটা দারুণ বন্দোবস্ত, যে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে কিন্তু তাকে শোয়ার সুযোগটা দেওয়া হচ্ছে। একটা মানবিক ব্যাপারও কিন্তু তিনি ভেবেছেন, মানবিক চিন্তাটা তার মাথায় রয়েছে, যে একজন মানুষকে শুধুই বসিয়ে বসিয়ে ইলেকট্রিক শক দেব, তাকে একটু শোয়ার সুযোগও আমরা দিতে পারি, এই দয়াটা করতে পারি। এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেছেন। এই জায়গায় এসে তার মনের ভিতরে এক ধরনের ভীতির কথা আমরা জানতে পাচ্ছি, এক ধরনের ভয়ের কথা বুঝতে পারছি। সেই ভয়টা কি? এই এমপি বলেন, আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তিনি 3 বার বলছেন, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। অর্থাৎ তিনি এইখানে আবার ভয় পাচ্ছেন যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের মধ্যে ঐক্য যদি না থাকে, তাহলে শেখ হাসিনা ফিরে এসে লাল প্রোফাইলের ব্যক্তিদের খুঁজে খুঁজে তাদের জীবনটা কালো করে ছাড়বে। এই ভয়টাও আবার কাজ করছে, কিন্তু এই ভয়টা কাজ করার কোনো কারণ আমি দেখি না। কারণ মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ বলে কোনো দলই নেই, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কার্যক্রম করার শক্তিই নেই, সরকারি দল বিরোধী দলের বিভিন্ন নেতারা বলছেন আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, আওয়ামী লীগ আগামী 100 বছরেও ফিরে আসতে পারবে না। এরকম কনফিডেন্ট যখন তারা, তখন আওয়ামী লীগের এই ফেরার ভয়টা, এটা একেবারেই অবান্তর। আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, আগামী 500 বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না। এই আত্মবিশ্বাসেই আমার মনে হয় তাদের থাকা উচিত, তাই সেটা থাকলে তাদের জন্য মঙ্গলকর হবে। ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খুবই খারাপ, অনেক কথা বলেছেন, ওই ইস্যুতে যেতে চায় না। তবে আমার কাছে খুব ভালো লেগেছে শক দেওয়ার ব্যাপারটা, বিশেষ করে বসিয়ে দেয়া, শুইয়ে দেয়া, এই ব্যাপারটা ভাল লাগছে এই কারণেই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই হওয়ার কথা। মানে প্রফেসর ইউনূস তো এই থিওরিটাই শিখিয়ে গেছেন পুরো জাতিকে, যে কিভাবে কারো কবর রচনা করতে হয়, কিভাবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে হয়, কিভাবে মেটিকুলাস ডিজাইনের রিসেট বাটন চাপ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে হয়, কিভাবে সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেয়া, এই কর্মকাণ্ডগুলো করতে হয়, এগুলো তো আমরা দেখেছি। সুতরাং যে রাজনৈতিক সংস্কৃতি তিনি দেখিয়ে গেছেন,
মানে তাকে শেখ হাসিনা সরকার যে ভুলটা করেছিল, যে তাকে 6 তলায়, আদালতের 6 তলায় লিফট বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে এবং নামতে বাধ্য করেছিল, সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সেই একটা ঘটনার প্রতিশোধ নিতে তিনি অন্তত 1 লক্ষ ঘটনা ঘটিয়েছেন, দারুণ একটা কালচার তৈরি করেছেন। তার মানে হচ্ছে যে ইনক্লুসিভ পরিবেশের পরিবর্তে একটা প্রতিশোধের কালচার তৈরি করেছেন, কবর রচনা করার কালচার তৈরি করেছেন, এবং কবর রচনা করার থিওরি তিনি সাকরেতদের শিখিয়েছেন। সুতরাং সেই কালচার থেকে আমাদের বের হওয়ার কিন্তু কোনো উপায় নেই। আজকে যদি আপনি মনে করেন যে মানে শেখ হাসিনা খারাপ, অবশ্যই খারাপ, কোনো ডাউট নেই। শেখ হাসিনার সরকার খারাপ কাজ করেছে, অবশ্যই খারাপ কাজ করেছে, ডাউট নেই, মেনে নিলাম, তর্কের খাতিরে না, এমনিই মেনে নিলাম। কিন্তু ব্যাপারটা কি এটা যে তাই বলে আপনি একজন নারী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেবেন, একজন নারী হয়ে? তাই বলে কি এটা যে শেখ হাসিনাকে উৎখাত করার মানে কি এটা যে গণভবনে থেকে শেখ হাসিনার অন্তর্বাস চুরি করে নিয়ে এসে কিংবা বের করে নিয়ে এসে সেটা প্রদর্শন করে উল্লাস করবেন? সেটা তো মানবিক কর্ম হতে পারে না। একটা সরকার আমাদের পছন্দ হয়নি, সেই সরকার বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, তাদেরকে আমরা বিদায় করেছি। তারা যতটুকু দোষ করেছে সেই দোষের জন্য তাদের আমরা বিচার করব, তাদের শাস্তি হবে, সেটাই তো হওয়ার কথা। কিন্তু যখন একজন এমপি মহান সংসদে দাঁড়িয়ে বলেন যে ধরে এনে ইলেকট্রিক শক বসিয়ে শুইয়ে ইলেকট্রিক শক দিতে হবে এবং বিরোধী দলের নেতাদের সবাইকে এই রকম ভাবে ইলেকট্রিক শক দিতে হবে, এই ইলেকট্রিক শকের যে কালচার, সেই কালচার যদি ছড়িয়ে পড়ে, যদি আমি এখন উদাহরণ দিই যে ওই যে আয়নাঘর এবং ইলেকট্রিক চেয়ারের কথা বলা হচ্ছে, এটা যদি সত্যি আওয়ামী লীগের আমলে ঘটে থাকে, তাহলে আওয়ামী লীগ সেই ঘটনা ঘটিয়েছে বলে আজকে আওয়ামী লীগকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শুইয়ে এবং শোয়ার ইলেকট্রিক চেয়ার তৈরি করে শুইয়ে ইলেকট্রিক শক দেওয়ার কথা বলা হচ্ছে। তার মানে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, এই বোধ বুদ্ধি অন্তত যে 350 এমপি সংরক্ষিত মহিলা আসন সহ এই 350 এমপির